আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেপালির হাসি, মাঠে মাঠে চলে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। দর্শক মণ্ডলী, এক রূপসীর প্রেমে আমার মন বান্ধা, সুখের নদীর স্বপ্নটাতে নাও বান্ধা, আমার জেলা গাইবান্ধা। একটা ছেলে যখন পড়াশোনা করে না, একটা ফোন নিয়ে ভিডিও করে, তখন যত ভালো পরিবারেই হোক আপনাকে বলবে বাড়ি থেকে বের হয়ে যা, আপনাকে তো সবাই ভালোবাসবে না। আমি যাদেরকে পছন্দ করছি কাউকে পাইনি। ভক্ত বলতে কিছু নেই, সব ভালোবাসার মানুষ। আপনি কি জানেন আপনি কি করতে পারেন ফেসবুকে? বালার কাহায়াছে দরদি, কাহাই বাটিবে হালদি। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্পেশাল পডকাস্ট শো সোশ্যাল মিডিয়া স্টারের সঙ্গে। আমি আছি জুবাইরিনা মনন্ত এবং আমরা আজকে আড্ডা দিব এমন একজনের সঙ্গে যা সবকিছু শুরু অনুকরণ থেকে। তবে অনুকরণে থেমে থাকেননি, হানিফ সংকেতের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে শুরু করা যাত্রায় আজ পেয়েছেন লাখো দর্শকের ভালোবাসা। রঞ্জু ভাই, স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আসলে রঞ্জু ভাই বলেন তো, হানিফ সংকেতের সাথে আপনার কি কোনো আত্মীয়তা আছে বা আপনার কেউ হয় উনি? না, সত্যি? উনি আমার অন্তরের আত্মীয়। আচ্ছা, কারণ আপনার অনুকরণ বা আপনি যেসব উপস্থাপনা করেন একদম আমরা দেখতে পাই তার মতোই হয়। সেইখান থেকে মনে হয় যে আপনি হয়তো তার কোনো আত্মীয়। আচ্ছা, তাহলে কবে থেকে ভাবলেন যে তার মতো হবেন? আমরা সে গল্পটা একটু শুনতে চাই। যখন আমার পাশে কেউ ছিল না, একাই কি করা যায়, সেই জায়গার থেকে ছোটবেলা থেকে ইত্যাদি দেখতাম বিটিভিতে। স্যার কীভাবে কথা বলেন, কথা বলার স্টাইল, হাত নেড়ে কীভাবে উপস্থাপনা করে, সেই জায়গার থেকে হঠাৎ করে একদিন স্যারের মতো কথা বলার চেষ্টা করি। সেই ভিডিওটা হচ্ছে আমার পেজে আপলোড করি এবং মানুষ অনেক ভালোবাসা দিছে। তারপরের থেকে স্যারের মতো কথা বলছি, বলে যাচ্ছি। আচ্ছা, কোন বয়সে ঠিক শুরু করলেন? আমি 18 সালের শেষের দিকে শুরু করছি ফেসবুক কাজ করা। আচ্ছা, আপনি ছোটতে কি করতেন বা আপনি যখন এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন তার আগে কি করতেন বা পড়াশোনা করতেন কিনা? আমার আমার ক্লাস 6 থেকে পড়াশোনা বন্ধ হয়ে যায়, পরিবারের কারণে হোক বা আমার কারণে হোক। তারপরে অনেক পেশার সঙ্গে যুক্ত ছিলাম, মাঝে মধ্যে বিভিন্ন কাজও করতাম। তারপরে খেলাধুলাটা রক্তের সঙ্গে মিশেছিল আর কি, ক্রিকেট আচ্ছা, ভালোবাসতাম এবং খেলতাম ভালো, বিভিন্ন জায়গায় খেলে বেড়াইছি। এটার পাশাপাশি হচ্ছে 2009 বা 10 সালের দিকে আমি উদিসিতে নাটক করার জন্য যাই, গণসঙ্গীত করি, সংগঠনের সঙ্গে কাজ করি। এক পর্যায়ে খেলাধুলার পাশাপাশি ফুটবল, ক্রিকেটে ধারাবিবরণী দিতাম। আচ্ছা, তারপরে পেজ খোলা হয়, ফেসবুক পেজ। প্রথমেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আমি আমার পেজের মাধ্যমে লাইভ করতাম। একটা পর্যায়ে আমার কিন্তু ফোন ছিল না, ফোন কেনার সামর্থ্য ছিল না, বা আমার পরিবার থেকে দেওয়ার কোনো সামর্থ্যও ছিল না। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের এলাকার 2জন বড় ভাই, 3-4 জন চাচা, সবাই মিলে বলে যে চেয়ারম্যানের কাছ থেকে আমরা ফোন কিনে নিব তোর জন্যে। চেয়ারম্যানকে বলার পর, উনি চাচা হয় আমার, বলার পর 15 থেকে 20 দিনের মধ্যে উনি ফোন কিনে দেয়। তারপরের থেকেই কাজ আরও বেড়ে যায় আমার, বিভিন্নখানে লাইভ করি, বিভিন্ন ভিডিও বানাই। তো একটা পর্যায়ে ওই ফোনটাও আমার কাজ করতেছিল না আর। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা ভিডিও দেখে, তাদের কাছ থেকে আমি আর্থিক সহযোগিতা চাই, মেসেঞ্জারের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, বা ফোনে কথা বলে হোক। আপনার 1,500 টাকা পকেটে নিয়ে আমি যমুনা ফিউচার পার্কে আসি ফোন কেনার জন্য। 2 দিন আমাকে ঢাকায় থাকতে হয়। তারপর সবার কাছ থেকে 1,000, কারো কেউ 2,000, কেউ 3,000 টাকা করে দিয়ে আমার প্রায় 37,000 টাকার মতো হয়। সেখান থেকে একটা ফোন কিনে নিয়ে যাই, স্যামসাং গ্যালাক্সি নোট 9। তারপর এলাকার কয়েকজনকে নিয়ে আমি আপনার হচ্ছে উদ্দেশ্যমূলক ভিডিও বলেন, ফানি ভিডিও বলেন, বিভিন্ন ভিডিও করতাম। তো কোনো কারণবশত তারা আমার থেকে আলাদা হয়ে যায়। 7-8 দিন একাই কাজ করি, কাজ করা বন্ধ, অনেক টেনশন, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা। সেই জায়গার থেকে হঠাৎ করে মনে হলো যে আসলে একাই কিছু একটা করা যায় কি না। আমাদের বাড়ির সাথে একটা পুল আছে, যেটাকে গ্রামের ভাষায় পুল, আমরা ব্রিজ বলি। ওখানে যাই, আমার ক্যামেরা ধরানোর মানুষ ছিল না। হ্যাঁ, আমি একটা এর মধ্যে ফোনটা হচ্ছে রাখছি, অভিনয় করছি,
হানিফ সঙ্গে স্যারের মতো উপস্থাপনা করছি, করার পর ওখানে 3-4 প্রকারের অভিনয় করছি, করে ভিডিওটা আপলোড করছি। তারপরে এক জায়গায় শ্যুট করার জন্য যাই, যে দেখি যে এই ভিডিওটা আমার অনেক ভিউজ, যেখানে সেই সময় 20,000 ভিউ মানে অনেক কিছু। দেখি যে ওই ভিডিওটা হচ্ছে 20 মিনিটের মধ্যে 50-60 ভিউ হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন ভিউজ। আচ্ছা, প্রথম মিলিয়ন কন্টেন্ট কবে পেলেন? প্রথম মিলিয়ন কন্টেন্ট এক সময় হচ্ছে তেলের দাম বাড়ছিল, আচ্ছা ওই তেল নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সচেতনমূলক, ওই ভিডিওটায় অনেক ভিউজ পাইছি। আচ্ছা, কি নিয়েছিল ওই ভিডিওটা? ওইটা এক প্রকার ফানিও ছিল, একটা আবার হচ্ছে মানে অত্যাধিক একটা ঘটনা ঘটে এরকম। আচ্ছা, আপনার যদি মনে থাকে আমরা ছোট্ট একটা অংশ ওটার দেখতে চাই আপনার। মানে তেলের দোকান থেকে আপনি তো তেল জিনিসটা নিয়ে, উপস্থাপন করেছিলেন। তেলের দোকান থেকে তেল নিয়ে আমি হচ্ছে টাকা না দিয়ে চলে আসছি। আচ্ছা, পরে তেল এলাস আমাকে ধরছে। তো এই ধরার পরে কথোপকথনের হওয়ার পরেই মূল বিষয়টা উঠে আসছে যে আগে বাড়ি থেকে মা টাকা দিত, এত তেল নিতাম, এখন ওই টাকা নাই, জন্য আমি চলে আসছি। এইভাবে ফিনিশিংটা হয়েছে আর কি। আচ্ছা, আপনি যে তেলের ভিডিওটা করেছিলেন সে উপস্থাপন বা ওই অংশের একটা ছোট্ট পার্ট যেভাবে আপনি অভিনয় করেন হানিফ সংতের মতো আর কি, সেইভাবে যদি আমরা একটা দেখতে পাই। স্যারের মতো করতে পারবো। জি জি জি, অবশ্যই তার মতো। দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে, কিংবা এই গরমে আজকের এই নিউজ 24-এর পর্দায় দেখছেন আজকের এই ভিডিও, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। রসের ভারীতে টই টই ভয়া গানের সুর, নাচে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর। আমাদের বিভাগ রংপুর বিভাগের মোট 8টি জেলা, তার মধ্যে আমার জেলা হচ্ছে রসে ভরা রসমঞ্জির ঘ্রাণ, চরণচলে ভুট্টামরিচ, গাইবান্ধার প্রাণ। এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্র ছাত্রী, অনেকে আবার নেতা নেত্রী। কয়েকদিন পরে আপনারা হবেন বিয়ের পাত্র পাত্রী। মানে আমার কথা হচ্ছে, আমি যেখানে যাই ওই জায়গা অনুযায়ী একটা করে উপস্থাপনা করি এবং ওই জায়গার ইতিহাস ঐতিহ্য যতটুকু আমার মেধায় কুলায় এবং যতটুকু তথ্য পাই অতটুকু ভিডিও বানাই। আচ্ছা, আপনার কথা মতে আপনার পড়াশোনা খুব বেশি দূর না, জি। কেন পড়াশোনাটা শেষ হয়ে গেল? ইচ্ছা করেনি পরে আবার এগিয়ে নিয়ে যেতে? অবশ্যই আমি 2023 সালে কারিগরি থেকে এসএসসি পাস করছি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা মা বাবার পরে বিভিন্ন দিক নির্দেশনা দেয়, তাদের কথায় আমাকে ক্লাস 9-এ ভর্তি করে দেয় এবং আমি 2023 সালে এসএসসি পাস করি কারিগরি থেকে। তারপরে আর পড়াশোনা কন্টিনিউ করা হয়নি। তারপরে হচ্ছে কোথায় থেকে পড়াশোনা মানে বা পরীক্ষা দিলেন? এটা কারিগরি স্কুল একটা ধর্মপুরে। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে এসএসসি কমপ্লিট করেছেন। জি। তারপরে আর হচ্ছে ভার্সিটি বা অন্য কোথাও পড়ার ইচ্ছা হয়নি? না। মানে এটা কি নিজে থেকে ইচ্ছা হয়নি নাকি পরিবারের কারণে, পরিস্থিতির কারণে আপনি থেমে গেলেন? দেখেন, আমি একটা মানুষ, আমার ছোট্ট একটা কাপড়ের শোরুম আছে, আচ্ছা, আর ফেসবুকে ভিডিও বানাতে হয়। বিভিন্ন কারণবশত আর চিন্তাভাবনার থেকে বলছিলাম যে সবাইকে দিতে সব কিছু হয় না। এই যে 2-4 বছর 8 বছর পর পর গ্যাপ দিয়ে পড়াশোনা করা, এর থেকে একবারে ছেড়ে দেওয়াই ভালো আমার কাছে যেটা মনে হয়েছে। পরিবার থেকে তো যখন আমার ইনকামে পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি, পরিবারের প্রতিটা মানুষকে হাসি মুখে রাখছি, তখন পরিবারের তো দ্বিমত থাকার কথা ছিল না পড়াশোনা চালু। আচ্ছা, সর্বপ্রথম জীবন যুদ্ধে আসলে আয়ের পথে ইনকামের জন্য কবে নামলেন? এটা তো 2000 আপনার হচ্ছে 6-7 সাল। আচ্ছা, আপনার পরিবার সদস্য কয়জন? আমার পরিবারে মা বাবা ভাই বোন, আর এখন আমার পরিবারে অনেক মানুষ। আমার ভাইয়ের 2টা মেয়ে, মা বাবা, ভাই বোন, 2জন ভাগনা। ঠিক কতজনের সংসার তাহলে আপনি পরিচালনা করছেন এখন? আমাদের সংসারে 12-13 জন মানুষ। তাদের সবারই ভালো লাগা, ভালো থাকা, সব কিছু আমি চেষ্টা করি তাদের মুখে হাসি ফোটানো সবসময়। আচ্ছা, এত কম বয়সে যে এত বড় একটা পরিবারের দায়িত্ব নিয়েছেন, দায়িত্ববোধের জায়গাতে কখনো হচ্ছে শৈশবে তো মানুষজন অনেক খেলাধুলা করে, আপনি বললেন আপনার খেলা পছন্দ, সেই খেলাতে তো আপনি অংশগ্রহণ করতে পারেননি কারণ পরিবারের একটা দায়িত্ব ছিল আপনার। জি জি। তো এই জায়গাগুলো থেকে কখনো খারাপ লাগা কাজ করেনি? পরিবারের ঊর্ধ্বে কোনো ভালো লাগার জিনিস আমি মনে করি নাই। দেখেন, আপনি যখন এই 10-11 জন মানুষ সবসময় তাদের মুখে হাসি থাকে, তারা সবসময় ভালো আছে, এইটাতে নিজের ছোটোখাটো স্বপ্নগুলো বৃথা গেলেও কোনো কষ্ট নাই। হাসি মুখে সব মেনে নেন? হাসি মুখে সব মেনে নিই। আচ্ছা। এখনও আমি ক্রিকেট খেলি মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনার সব থেকে ভালোবাসার মানুষকে আপনার পরিবারের মধ্যে যদি সবার প্রথমে একজনকে রাখেন, কাকে রাখবেন?
আমি এটা বলতে পারি না। আমার মাকেও আমি অনেক ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, আমার বোনকেও ভালোবাসি, ভাইকেও ভালোবাসি এবং আমার পরিবারের যে কয়েকজন মানুষ আছে সবাইকে আমি ভালোবাসি। আমরা এই প্রজন্মের কাছে অনেক সময় দেখতে পাই যে বাবা মাকে জিম্মি করে অনেক কিছুর জন্য। আপনি যেহেতু ছোট থেকে নিজে হাল নিয়েছেন, মানে পরিবারের হাল ধরেছেন, তো আপনি তো কখনোই জেদ করার সুযোগ পাননি। তো আপনি যদি কখনো জেদ করার সুযোগ পান, আপনার বাবা মার কাছ থেকে কি চাবেন? আমার বাবা মার কাছে আমি অনেক জেদ করছি একসময়। দেখেন, একটা ছেলে যখন পড়াশোনা করে না, কোনো কাজ কাম করে না, খুদে একটা ফোন নিয়ে ভিডিও করে, নাটক করতে যায়, গান বলতে যায়, ক্রিকেট খেলতে যায়, তখন যত ভালো ফ্যামিলি হোক, যত ভালো পরিবারই হোক, আপনাকে বলবে বাড়ি থেকে বের হয়ে যায়, আমাদের গ্রামের ভাষায়, তোর ভাত বন্ধ, এত বড় একটা ছেলে হচ্ছিস, কাজ কাম কিছু করিস না। কিন্তু আমার বাবা মা কখনো করেনি। একা একাই ঘরের দরজা দিয়ে কান্না করতে, কখনো আমাকে এইসব কথা আমাকে শুনতে হয়নি। ঋণ করতে আমার জন্য অনেক, আমার জন্য দফায় দফায় ঋণ শোধ করতে, কিন্তু কখনো আমাকে এই কথা বলেনি। তাহলে পরিবার থেকে আপনার সাপোর্টটা ছিল অনেক বড়। অনেক বড়, এবং শুধু পরিবারেই না, আমার এলাকার মানুষ, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা বাবা মার পরে যারা আমার দায়িত্ব, আমাকে দিক নির্দেশনা দিছিল, এবং প্রতিটা আমার গাইবান্ধা জেলার প্রতিটা মানুষ কেউ আমাকে বলেনি যে তুই এটা পারবি না, তোর দ্বারাই সম্ভব না। আচ্ছা, তাহলে হচ্ছে পরিবারের পাশাপাশি এলাকার সাপোর্টটা অনেক বেশি এলাকার পেয়েছেন। সাপোর্টটা অনেক বেশি। আচ্ছা, যেদিন হচ্ছে আপনি আর কি ভাইরাল হলেন বা আপনাকে মানুষজন চেনা শুরু করলো, তারপর থেকে আপনার যে জীবনের পরিবর্তন সেটা কেমন ছিল? খুব ভালো ছিল ভাই। দেখেন, যে ছেলেটার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না, একটা ভালো জামা কাপড় কেনার সামর্থ্য ছিল না, ভালো কোথাও বসে আড্ডা দেওয়ার মানে সুযোগ ছিল না, সেই ছেলেটা চাইলে আজকে সব কিছু করতে পারে, ভালো একটা ফোন কিনতে পারে, ভালো একটা ড্রেস কিনতে পারে। এই অনুভূতিটা আসলে কীভাবে বোঝাবো? সব কৃতিত্ব যাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, তাদের কৃতিত্ব। আচ্ছা, আপনার ফেসবুকে মনিটাইজেশন কবে এসেছিল, মানে ইনকাম শুরু কবে করেছিলেন কন্টেন্ট ক্রিয়েশন থেকে? 2020 সালের শেষের দিকে মনে হয়। আচ্ছা, ঠিক কতটা আয় হয়েছিল? প্রথম 10,700 টাকার মতো। 10,000 টাকা? 700। 10,700। আপনার এ যাবৎকালে সর্বোচ্চ ইনকাম কত হয়েছে এক মাসে? এটা কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। আচ্ছা, আমি কখনো আমার ইনকামের কথা সোশ্যাল প্ল্যাটফর্মে সেইভাবে বলি নাই। আমি না, আপনি যেহেতু একজন অনুপ্রেরণা, জি। আপনি যে জায়গায় আছেন আপনাকে কিন্তু লাখো দর্শক দেখছে, আচ্ছা। আপনার থেকে অনেকজন অনুপ্রেরণা হবে। এখন কিন্তু ফেসবুকে ইনকাম নেই। হ্যাঁ। হয়তো এই অনুপ্রেরণার জায়গা থেকে অনেকেই কাজকর্ম সব ছেড়ে দেয়, আমরা দেখছি আমরা সোশ্যাল মিডিয়ায়। আমি বলবো, আপনার যে পেশায় আছেন সেই পেশাকে প্রাধান্য দিবেন, তারপর আপনি ফেসবুকে কাজ করবেন। আমার সর্বোচ্চ এক মাসে ইনকাম ছিল 6 একটা লক্ষ। আনুমানিক হ্যাঁ। আমাদেরকে ফিগার দিবেন। 5-6 লক্ষ। 5-6 লক্ষ টাকা এক মাসের ইনকাম আপনার। জি। স্বভাবতই বোঝা যাচ্ছে যে যেহেতু আপনি 5-6 লক্ষ টাকা এক মাসে ইনকাম করেছেন, তাহলে আপনি এই টাকাগুলো কিভাবে অর্গানাইজ করেন বা কিভাবে ব্যবহার করেন, আচ্ছা। সে বিষয়টা আমরা জানতে চাই। আচ্ছা, আমার পরিবারের ঋণ ছিল কিছু, সব পরিশোধ করছি। আমাদের ভালো ঘর দুয়ার ছিল না, ঘর দুয়ার করছি গ্রামের ভাষায় আর কি। তারপর হচ্ছে আমার ছোট্ট একটা আমি কাপড়ের দোকান দিছি আমাদের দাঁড়িয়েপুরে। আমার বড় ভাইকে আমি একটা অটো গাড়ি কিনে দিছি, সে বিভিন্ন সময় বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল। এবং আমার বড় ভাইয়ের বউ, উনি আমাদের মাঝে আর নাই, 2-3 মাস হয় এরকম চলে গেছেন আমাদেরকে ছেড়ে। ওনার পিছনে আমরা প্রায় 10-12 লক্ষ টাকা চিকিৎসা করছি। এই যে পরিবারকে, প্রতিটা মানুষকে ভালো রাখছি। মানে প্রতিনিয়ত আপনি হচ্ছে আপনার ইনকাম সোর্স থেকে পরিবারকে সাপোর্টটা দিয়ে হ্যাঁ, চলেছেন আমার- এবং আরো অনেকগুলো কর্মসংস্থান তৈরি করেছেন। আপনার কাপড়ের দোকান থেকে দেখা যাচ্ছে আরো অনেকের কর্মসংস্থান তৈরি হচ্ছে। জি। আপনার ভাইয়ের আপনি ব্যবস্থা করে দিয়েছেন। এলাকাবাসী আপনাকে নিয়ে কি গর্ববোধ করে না খুশি, না আপনাকে নিয়ে কেমন কথাবার্তা বলে? আমি তো শুরুতেই বলছি, আমার এলাকার মানুষ, আমার জেলার মানুষ এবং উত্তরবঙ্গের প্রতিটা মানুষ আমাকে খুব ভালোবাসে। এর আগে আমি অনেকবার বিপদে পড়ছিলাম, তারপরেও আমার জেলার মানুষ, আমার বিভাগের মানুষ আমাকে নিরাশ করেনি। তাদের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ চেনে, তাদের জন্য আজকে এই প্ল্যাটফর্মে আসতে পারছি। আচ্ছা, আপনি যখন অনেক ফেমাস হয়ে গেলেন, সবাই আপনার সাথে ছবি তুলতে চায়, তারপরে হচ্ছে এলাকার মানুষের ব্যবহার কি কখনো কি চেঞ্জ দেখেছেন? কখনো কেউ কি হিংসা করেছে? ভাই শোনেন, আপনাকে তো সবাই ভালোবাসবে না, সবাই পছন্দও করবে না। 100 জনের মধ্যে 20 জন এরকম থাকবেই। এইটা যদি আপনি মাথায় নেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। আলোচনা সমালোচনা থাকবেই, প্রতিপক্ষ থাকবেই। সেদিকে যদি আপনি কান না দিয়ে নিজের প্রতিভা, নিজের ইচ্ছা শক্তি, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু এটার জন্যই, যে আপনি ফেসবুকে কি বলতে চান, দর্শককে কি দেখাতে চান, এটার দিকে লক্ষ্য রাখবেন।
পিছনে অনেকজনে অনেক কিছু বলবে, এদিকে আমি কখনো তাকাই নাই। কেউ যদি আমাকে গালিও দেয় আমি ওখান থেকে সরে আসছি, সেই কারণে হয়তো আজকে এত এত মানুষ আমাকে চেনে। আচ্ছা, জীবনে কি কখনো মনে হয়েছিল যে কন্টেন্ট ক্রিয়েশন বা আপনি যেভাবে সবকিছু করছেন, উপস্থাপনা করছেন, সমালোচনার মুখে কখনো পড়া হয়েছে এসব নিয়ে? অনেকবার। কখনো মনে হয়নি থেমে যাই? না, আমার প্রতিটা মুহূর্তেই বিশ্বাস ছিল আমি পারবো। দেখেন, যে ছেলেটা ক্লাস 6 থেকে পড়াশোনা করার পর পড়াশোনা বন্ধ, সেই ছেলেটা একটা জেলার ইতিহাস নিয়ে ভিডিও বানায়। এইটা হচ্ছে কিছু মানুষের সহযোগিতা, দর্শকের সহযোগিতা। যারা ভিডিওগুলো দেখে তারা যদি না দেখতো মুনকুসুরকু একটা ছেলের, তাহলে হয়তো এত সাহস আমিও নিজেও পাইতাম না। আপনার এলাকাকে আপনি যদি তুলে ধরার সুযোগ পেতেন এই মঞ্চে হানিফ সংকেত স্যারের আদলে, তাহলে কিভাবে করতেন? দর্শক মণ্ডলী, এক রূপসীর প্রেমে আমার মন বান্ধা, সুখের নদীর স্বপ্নটাতে নাও বান্ধা, আমার জেলা গাইবান্ধা। আর যেতে হবে না ঢাকায়, এখন আমাদের গাইবান্ধা জেলায় রয়েছে মিনি হাতির ঝিল। দর্শক মণ্ডলী, বিকেল হলে এখানে মানুষের আনাগোনায় মুখরিত থাকে এই ঘাগট পাড়ের হাতির ঝিল। অর্থাৎ আমাদের একটা ঘাগট পাড় আছে, ওইটা হাতির ঝিল নামে পরিচিত এখন বর্তমান। আচ্ছা, হ্যাঁ, ওইটা দিয়ে এটা একটা বললাম। ঢাকার হাতি ঝিলের মতো। জি জি, সেম ওই রকমই আর কি, আমরা ওইটাকে এভাবে নাম দিছি। মানে বিভিন্ন জায়গায় যখন যে জায়গায় যাইতাম এভাবেই বলতাম। আচ্ছা, আর যেতে হবে না ঢাকায়, এখন আমাদের গাইবান্ধা জেলায়, এইভাবে বলতাম আর কি। আমি ধরেন হচ্ছে যদি আমি কুড়িগ্রাম যাই, ধল্লা দর্শক মণ্ডলী, ধল্লা নদীর উপরে ভয়া গানের ধাম, নদ নদীময় কুড়িগ্রাম। কুড়িগ্রাম জেলায় রয়েছে এতটি উপজেলা, এতটি ইউনিয়ন পরিষদ। এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিন থেকে ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ। মানে প্রতিটা কথায়, ধরেন আমরা একটা জেলা নিয়ে ভিডিও বানাবো, সেই জেলার 20 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা উপস্থাপনা করার পর স্যারের যে কথাটা শহর কিংবা গ্রামে কিংবা এই মিলন আয়তনে বসে কিংবা দাঁড়িয়ে এভাবে বলেই তারপর হচ্ছে মানে মূল স্কিপে যাইতাম। আচ্ছা আচ্ছা, আপনি যে এত সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনা করেন, এই বিষয়টাকে আপনি কোথাও শিখেছেন নাকি কিভাবে করেন? আমি হচ্ছে যখন আমার স্ক্রিপ্ট দরকার হয়, আমি কোনো স্ক্রিপ্ট কিন্তু আমার লিখিত থাকে না। ধরেন আমি একটা জায়গায় গেছি, যাওয়ার পর ওই জায়গা অনুযায়ী আমাকে 2-4 লাইন বললেই তারপর আমি ওটা নিজে নিজে প্রিপারেশন চলে আসে। আমি কিন্তু হচ্ছে গুগলে এবং ইউটিউবে হচ্ছে ক্লাস 1, ক্লাস 3, ক্লাস 5-এর যে কবিতাগুলো আছে আর কি, ছোটবেলা আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, এইরকম যে কবিতাগুলো আমি এগুলো বলি। আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেপালির হাসি, মাঠে মাঠে চলে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। মানে এক একটা কবিতার সময় এক একটা জায়গা অনুযায়ী আমি এই কবিতাগুলো ঢুকাই আর কি। বুঝতে পেরেছি, মানে যার যে প্রকৃতির সাথে যে কবিতা মিশে যায় আর কি, সেভাবে আপনি উপস্থাপন জি জি করেন। জি জি। আচ্ছা, আপনার এই কন্টেন্টগুলো কি কখনো হানিফ সংকেত স্যারের মানে কাছে পর্যন্ত পৌঁছাইছে? আমি যখন আমাকে নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ হয়, অনেক সাংবাদিক বড় ভাই আমাকে ফোন করে যে স্যার তোমার তথ্য সব নিল। এবং এর আগে কোনো একটা বড় ভাইয়ের মাধ্যমে স্যারকে ফোন দেওয়া হয়েছিল। স্যারকে বলছে যে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটরের বিষয়ে কথা বলতে চাই। বলছে হ্যাঁ, আমি ওর ভিডিও দেখে ওকে আমি চিনি। সেদিন কেমন লেগেছিল আপনার? সেদিন সেই অনুভূতিটা আসলে, যে মানুষটাকে অনুকরণ, সম্মান, শ্রদ্ধা করে আজকে এই জায়গা অবধি আসছে, সেই অনুভূতিটা আসলে কীভাবে বোঝাবো আপনাকে। আমার খুব ইচ্ছা যে স্যারকে যদি কখনো সামনে পাই, এই 2 চোখ দিয়ে তাকে এক নজর দেখবো এবং সামন থেকে তাকে স্যালুট করব। আচ্ছা, কখনো একসাথে আপনার কথা হয়নি তার সাথে? না, ইচ্ছাও হয়নি কখনো কথা বলার? প্রতিটা মুহূর্তে ইচ্ছা হয় যে স্যারকে এক নজর দেখি, স্যারের সঙ্গে দু একটা কথা বলি বা স্যারকে গিয়ে সামনে গিয়ে স্যালুট করি। যদি কখনো সুযোগ হয় এক মঞ্চে দুইজন দাঁড়িয়ে কোনো কিছু উপস্থাপনা করার, সেদিন কি করবেন? এটা আমার জন্য স্বপ্নের মতো, স্বপ্নেও সম্ভব মনে হয় না আমার কাছে। স্যার কোথায় আর আমি কোথায়, এবং মানে আমার এটা তো আসলে এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। আমরা আশা করি আপনি হচ্ছে শীঘ্রই এরকম কোনো সুযোগ পান যেন এক মঞ্চে আপনি আপনার যিনি আইডল, যাকে আপনি পছন্দ করেন, শ্রদ্ধা করেন, তার মতো যেন আপনি সাথে থেকে কোনো কিছু করতে পারেন। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, তারপরে বিভিন্ন রকম আরও কাজের সাথে আপনি জড়িত, ব্যবসার সাথে, আপনি কি সব কিছু একা মেনটেন করেন নাকি হচ্ছে আপনার একটা টিম আছে বা আপনাকে সাপোর্ট করা দেয়? আমার হচ্ছে যে ভিডিওগুলো আমি করি, আমার নির্ধারিত কোনো ক্যামেরাম্যানও নেই, কিন্তু যারাই আমার ক্যামেরার পিছনে থাকে তারাই এক একটা মানুষ আমার জন্য সেরা উপহার।
যেমন মানিক, রংপুরের পারভেজ ভাই, আমাদের মেরাজ, আর আমার ফেসবুকে সকল কাজ করে হচ্ছে মেহেদি হাসান মুন্না, যিনি আমাকে পেজটা খুলে দেয়। পাশাপাশি সৌরভের সহযোগিতা নেই, আব্দুর রৌফ মামার সহযোগিতা নেই, এভাবেই মানে আমি যেখানে যাই আমার ক্যামেরাম্যান অটো থাকে। এবং আমি উত্তরবঙ্গের এমন কোনো জেলা নেই, এমন কোনো জায়গা নেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে তারা নিয়ে যায়নি প্রোগ্রামের জন্য। এবং এই প্রোগ্রামগুলো যাওয়ার পিছনে একজন মানুষ খুব সাপোর্ট দিছে, শুভ ভাই। আপনার কথা মতো আপনার খেলা খুব পছন্দ, তো সামনে বা এখন চলছে ফুটবল বিশ্বকাপের খেলাগুলো দেখা হচ্ছে কিনা? অবশ্যই দেখা হচ্ছে। কোন দলকে সাপোর্ট করে? ব্রাজিল। সবসময় ব্রাজিল? একদম। কিন্তু ব্রাজিল তো হচ্ছে লাস্ট যে ম্যাচ হলো ওই ম্যাচে তো হচ্ছে জিততে পারলো না, ড্র করলো। ভাই এটা খেলা একটা অংশ, হার জিত থাকবে, আমরা তো হারি নাই ভাইয়া। ঠিক আছে, খেলা থেকে মনে পড়লো আজকে আমাদের একটা খেলা আছে, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার খেলা। তো এই খেলাতে যদি আপনি ধারাভাষ্যকতার সুযোগ পেতেন তাহলে কেমন হতো? এটা কি সম্ভব আমি ধারাভাষ্যকারের সুযোগ পাবো, তাও আবার ফিফা ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চ? হতেই পারে, কোনোভাবেই সম্ভব না। যদি আপনি পেতেন তাহলে কেমন হতো দৃশ্যটা? এটা কল্পনার বাইরে। আচ্ছা, আমরা একটু শুনে দেখি তো। ধরেন আমার সামনে অলরেডি আর্জেন্টিনার খেলা চলছে, আপনি হচ্ছে সেটাকে উপস্থাপনা করছেন। আচ্ছা, আমি তো ব্রাজিল করি, এখন আর্জেন্টিনার খেলা ধারাবিবরণী দিতে বলতেছেন। আমি একজন মানুষের ধারাবিবরণী খুব পছন্দ করতাম, চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। আমি ওনার মতো কথা জি 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 অবশ্যই আমরা শুনব। সুপ্রিয় দর্শক, এখন খেলার মধ্যাহ্ন বিরতি, আর এই বিরতির সময় কথা বলবো এককালে নন্দিত, প্রখ্যাত, জনপ্রিয়, সুপ্রিয় মাঠ কাঁপানো প্লেয়ার ম্যারাডোনার সঙ্গে। আমার ম্যারাডোনা খুব পছন্দের প্লেয়ার ছিল, বর্তমানে মেসি পছন্দ, কিন্তু আর্জেন্টিনার অনেক দর্শক আছে তারা খুব চাপা দেয়, ওই কারণে আর্জেন্টিনাকে পছন্দ করি না, কিন্তু মেসিকে ম্যারাডোনাকে পছন্দ করি। মেসিকে পছন্দ করেন কিন্তু আর্জেন্টিনাকে পছন্দ করেন না? কেন? আর্জেন্টিনা আপনার ক্ষোভের কারণ কেন? তারা যদিও খেলাতে পারে না, কাপ নিছে 3বার, ঠিক আছে মানলাম। আগের বারও তো তারা যদি কাপ 3বার নেয় ভাই, তারা যদি কাপ 3বার নিছে ভালো কথা, আমরা তো 5বার নিছি। এখন কথায় কথায় তো বাপদাদা আমলের গল্প। এইটা আপনিও বললেন। হ্যাঁ, এটা আপনিও বললেন, কারণ আমি একজন আর্জেন্টিনার ভক্ত। কারণ আজকে অনেকের তো বাপদাদার সম্পদ নিয়ে বড় বড় গাড়ি কিনে, বড় বড় বিল্ডিং দেয়, বড় বড় ভালো ভালো ড্রেস পরে, এটা তো সব বাপদাদারই সম্পদ। এটা তো বলা ঠিক না। আপনি দেখেন, আপনি কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েশনে বা আপনার জার্নিতে আপনি সবকিছু নিজে করেছেন। আপনার আর্জেন্টিনাও নিজেই করেছে। এই যুগে হাতে গোনা কতজন যুবক আছে যে নিজে কিছু করে, হাতে গোনা কতজন আছে দেখেন। সবাই বাবা মার কাছ থেকে তো কিছু নিতে হয়, ভালোবাসা নিতে হয়, আপনার আদর নিতে হয়, আপনার দিক নির্দেশনা নিতে হয়, কিছু না কিছু নিতে হয়। যদি সুযোগ পান কখনো আমাদের দেশের জন্য কিছু করার বা আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলার, আপনি তাকে কি প্রশ্ন করতেন বা কি চাইতেন তার কাছে? আমি আমার ব্যক্তিগতভাবে কিছু চাওয়ার নেই, কারণ আল্লাহ আমাকে যা দিছে, বা সবচেয়ে বড় কথা নিজের পরিবার ভালো রাখছে, সব কিছু আমার ঠিক আছে, আমার কিছু চাওয়ার নেই। আমাদের যে দেশের জন্য আমরা পরিশ্রম করি, দিন শেষে আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যই কিন্তু আমরা পরিশ্রম করি। আমাদের দেশ ভালো থাক, শুধু এটাই চাবো। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে প্রতিদিন। সবাই মনে করে ভাইরাল হলেই মনে হয় আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলাম এবং আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। কিন্তু এই জিনিসটা কতটা সত্য এবং কন্টেন্ট ক্রিয়েশন কতটা কঠিন, যারা নতুন এই প্ল্যাটফর্মে আসতে চায় আপনার উপদেশ কি থাকবে তাদের প্রতি? সত্যি একটা খুব ভালো প্রশ্ন করছেন। দেখেন, ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, ভাইরাল এক জিনিস, ভিউজ এক জিনিস, ফলোয়ার এক জিনিস, সম্মান এক জিনিস, ভালোবাসা এক জিনিস। 2 দিন 4 দিন 1 বছর 1.5 বছরের জন্য ভাইরাল হয়ে আপনি কিছু করতে পারবেন না। মানে এইটা প্ল্যাটফর্মটা কেমন যে আপনি ফেসবুকে কি বলতে চান, আপনার ভিতরে কি প্রতিভা আছে, কি দেখাতে চান, সেদিকে না গিয়ে আমরা কিন্তু ভাইরাল টপিক্সের পিছনে ঘুরি। হ্যাঁ, ভাইরালের নেশায় ঘুরি। ভাইরাল জিনিসটা খুব খারাপ জিনিস, খুব ভালো জিনিস। দেখেন, এর আগে অনেক মানুষ ভাইরাল হয়েছে, আর রাতারাতি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, দিন শেষে কেউ থাকে না। অতএব আমরা ভাইরালের পিছনে না ছুটি, যে ভিডিওর থেকে মানুষ শিখতে পারবে, জানতে পারবে, মানুষের আনন্দের খোরাক হবে। হ্যাঁ, আপনি ফানি ভিডিও করেন, ফানি করেন,
আপনি উদ্দেশ্যমূলক ভিডিও বানান, উদ্দেশ্যমূলক বানান, আপনি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন করেন, আপনি বিভিন্ন চিত্র দেখান, বিভিন্ন পরিবেশ বান্ধব কিছু দেখান, ভালো কথা। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা পর্যায়ে চলে গেছিল, যার হাতে স্মার্টফোন সেই কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে কখনো কল্পনাও করিনি যে তারাও এখন কন্টেন্ট ক্রিয়েটর। বলে যে শখ করতে করতে হয়ে গেছে, আপনি এই ইনকাম কমে যাওয়ার পর আবারও কন্টেন্ট ক্রিয়েটর কমে গেছে। আমি বলবো যে আপনারা 2-4 দিনের 1-2টা এখন ঘরে ঘরে ভাইরাল ভাই। এখন একটা এলাকায় 10 জন 50 জন কন্টেন্ট ক্রিয়েটর আছে, এ চায়ের দোকান থেকে ওই চায়ের দোকানের মানুষ ভিডিও দেখলেই আপনি ভাইরাল। তো আমি বলবো যে ভাইরালের নেশায় কেউ ফেসবুকে আসেন না, ভাইরাল খুবই খারাপ জিনিস। আর ধরেন এখন হচ্ছে 5 লাখ 6 লাখ ফলোয়ার হলে এক একজন সেলিব্রিটি, এটাও একটা বদ অভ্যাস আমি মনে করি। সেলিব্রিটি আমরা সবাই মানুষ, যে মানুষটা আমাকে সেলিব্রিটি বলতিছে, সেই মানুষটার লাইক, সেই মানুষটার কমেন্ট, সেই মানুষটা আমার ভিডিওটা দেখছে জন্য আজকে আমি এই জায়গাতে আসছি। আমি মনে করি যে তিনি আমার কাছে সেলিব্রিটি, তাদের জন্য তো আমরা এই জায়গাতে সাধারণ যারা দর্শক আছে এই প্রাপ্তিটা তাদের পাওয়া দরকার। তো আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাদেরকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশনটা এমন একটা পেশা হয়ে যাচ্ছে আমাদের। আমরা অনেকে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছি, অনেকে ব্যবসা করতাম ছেড়ে দিছি, অনেকে কাজ করতাম ছেড়ে দিছি, পরিবারের লোকজনের কথা ছেড়ে দিছি, শুধু ভিডিও বানাচ্ছি। একটা ভালো একটা শখের বাইক ছিল, বাইক বিক্রি করে কন্টেন্ট ক্রিয়েশন করছে। আমার চোখের দেখা গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েশন করছে। আমাদের সঙ্গে মাঝে মধ্যে এমন মানুষের সঙ্গে দেখা হয়, ভাই এত টাকা ঋণ করছি, এত টাকা দেনা করছি শুধু ভিডিও বানানোর জন্য। আমি আপনাদেরকে বলবো যে পরিমাণ ইনকাম, যে পরিমাণ এখন আপনি তো আমাকে দিয়ে তুলনা করি, ধরেন আমি এখন আমার ফলোয়ার অনেক হয়ে গেছে, আস্তে আস্তে আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, বিভিন্ন কোম্পানির অ্যাড করি, মাস শেষে পরিবার চালানোর মতো একটা অ্যামাউন্ট হয় আমাদের। এখন আপনি যদি আমার রঞ্জু পারলে আমি পারবো না কেন? আমি পারলে আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, দর্শককে ভালো কিছু দেখাতে পারেন, দর্শকের মন জয় করতে পারেন, ভালোবাসা অর্জন করতে পারেন, তাহলেই সম্ভব। বা এই প্ল্যাটফর্মে যদি আপনি অর্গানিক মানুষের ভালোবাসা চান, অর্গানিক ফলোয়ার চান, তাহলে অর্থ সম্পদ দিয়ে কাজ হবে না। আপনার প্রতিভা থাকতে হবে, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হবে। তাছাড়া আপনি দামি দামি ক্যামেরা, দামি দামি ড্রেস পরে সুন্দর করে নাচতেছেন, দেখাচ্ছেন মানুষকে, কাজ হবে না। প্রতিভা থাকতে হবে, নতুনত্ব আনতে হবে ফেসবুকে। আমাদের চোখের সামনে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসলো, রাতারাতি মিলিয়ন ফলোয়ার, ভিউজ, দেখবেন যে 15-20 দিন পর তার নামটাও ফেসবুকে শোনা যায় না। এমন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে লাভ, এমন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে লাভ নেই ভাই। আপনি আমি একটা কথা বললাম যে ভালোবাসা এক জিনিস, ফলোয়ার এক জিনিস, ভিউ এক জিনিস, এটাই। তো আমি আরেকটা কথা বলি, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, আপনি যে পেশায় আছেন সেই পেশাকে প্রাধান্য দিবেন, বাড়তি সময়টুকু আপনার ভালো লাগা খারাপ লাগাটা ফেসবুকে তুলে ধরবেন, তাহলেও ভালো কিছু হবে। সব ছেড়ে যে আমি শুধু ফেসবুক নিয়ে থাকবো এমনটা না ভাই। যে পরিমাণ এখন ইনকাম হচ্ছে, আমি মনে করি এই ইনকাম যদি আর 1-1.5 বছর থাকে, এই যে আরও যে 2-4 জন আছে, 2-4 জনেরা মানে আমাদের, তারা খুব ভালোভাবেই ঝরে যাবে। এই ইনকাম যদি এই ফেসবুকের ইনকামের উপর যদি নির্ভরশীল আমরাও হই, আমরাও থেমে যাব, আমার দীর্ঘ বিশ্বাস। কারণ আমাদের বিভিন্ন পাশ থেকে একটা প্রোগ্রামে গেলে আমাদেরকে সম্মানী দেয়, একটা প্রমোশন করলে সম্মানী দেয়, আমাদের দিকে পিছনে পিছনে যদি আপনি হাঁটেন তাহলে সব শেষ হয়ে যাবে। এদিকে না আসি আমরা। ওই জন্য যে পেশায় আছেন সেই পেশাকে আগে প্রাধান্য দিবেন, তারপর ফেসবুকে কাজ করবেন। সুন্দর বলেছেন। আমরা দেখতে পাই যে যারা হচ্ছে অনুকরণ করার চেষ্টা করে সেলিব্রিটিদের লাইফস্টাইল, কারণ তারা ক্যামেরার সামনে যা প্রেজেন্ট করে নিজেদেরকে, সেটাই তারা দেখতে পায়। কিন্তু আপনার মতে, আপনি ধরেন সব দর্শকের সামনে একজন সেলিব্রিটি, যদিও আপনি একজন সেলিব্রিটি, তাহলে আপনার জীবনটা কেমন, সেটা ক্যামেরায় যা দেখতে পাই সেম, নাকি অন্যরকম কোনো জীবন আপনি লিড করেন এই ক্যামেরার বাইরে? আমি এটা খুব উঁচু গলায় বলতে পারি, আমাকে ক্যামেরায় যেরকম মানুষ দেখে বাস্তবেও সেই রকম দেখে। আমি এমনভাবে রাস্তায় চলাফেরা করি, বুঝতেই পারে না অনেকেই রঞ্জু, অনেকেই মুখের দিকে দেখে এরকম হাসে, অনেকে কথা বলার সাহস পায় না, অনেকে এরকম। আমি নিজের থেকে বলি ভাই আমি রঞ্জু, আমি রঞ্জু, কারণ ভাই আমি তো অতীত ভুলতে পারবো না ভাই। অতীত
অতীত কখনো ভুলতে চাই না। যে মানুষগুলোর কাছ থেকে 20 টাকা, 50 টাকা, 2000, 1000 টাকা করে ধার নিয়ে চেয়ে নিয়ে ফোন কেনা, বিভিন্ন লাইভ করা, বিভিন্ন প্রোগ্রাম করা, বিভিন্ন কাপড় চোপড় কেনা, সেই মানুষগুলোকে আসলে কীভাবে ভুলে যাব আপনি আমাকে বলেন? আমি ওই জন্য পরিবর্তন হতে চাই না। আমি অতীতকে বর্তমান বানিয়ে এই শক্তিকে আরও বেগবান করে আমি কাজ করতে চাই। খুব সুন্দর। আপনার যখন হচ্ছে বললেন ভক্তদের কথা, ভক্তরা যখন আপনার সাথে এখন হচ্ছে সেলফি তুলে, আপনার এই বিষয়টা কেমন লাগে? এই বিষয়টা আপনাকে বোঝাতে পারবো না। যখন এক একজন ছবি ওঠার সময় গা থির করে কাঁপে, মানে একটা ছোট্ট কথা ওটা বলতেও মানে মুখে চেঞ্জ হয়ে যায়, তখন এই মনে হয় যে আমি আসলে এটাই হয়তো মানে সবচেয়ে ভালো লাগার জিনিস। মানে তারা যেভাবে বুকে জড়ায় নেয়, যেখানে প্রোগ্রামে যাই ভাই, আমি মঞ্চে সর্বোচ্চ হানিফ সংকেত স্যারের মতো 1-1.5 মিনিট উপস্থাপনা করি, 2-3টা বিয়ের গীত বলি, একটা গাইবান্ধার গান বলি, সর্বোচ্চ 20 মিনিট, কিন্তু ভালোবাসার মানুষগুলোর সঙ্গে ছবি উঠতেই প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। বাহ, আপনার তো অনেক গুণ। তাহলে আমরা হচ্ছে গাইবান্ধার গীত গান এসবও শুনবো। অবশ্যই। আপনি আমাদেরকে শোনান তো। গাইবান্ধার গান, হ্যাঁ। আমি গাইবান্ধা জেলা যেগুলো দর্শনীয় স্থান আছে এগুলো নিয়ে একটা গান লিখছিল আমার। আপনি কি নিজেও লেখালেখি করেন? না, আমি গান লিখি না। কারো একটা গান শুনলে ওইটা আমি আমার মতো করে চেষ্টা করি মঞ্চে গাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা। রাসেল মল্লিক রাসেল ভাইয়ের লেখা ও সুর করা একটি গান আমাদের জেলা নিয়ে। জি অবশ্যই। তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়, লইয়া যাইতাম বালাসি ঘাট আরো প্রাচীন মাস্তা বন্ধু, লইয়া যাইতাম বালাসি ঘাট আরো প্রাচীন মাস্তা, গান গাইয়া শোনাইতাম মন পাইতে তোমার, আমি গান গাইয়া শোনাইতাম মন পাইতে তোমার, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, রসমঞ্জুরি খাওয়াইতাম মনে যত চাই বন্ধু, রসমঞ্জুরি খাওয়াইতাম মনে যত চাই, পৌর পার্কে ঘুরতাম দুইজন সাজ বিকেল বেলায়, আমরা পৌর পার্কে ঘুরতাম দুইজন সাজ বিকেল বেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, বাউলা গান শোনাইতাম তোমায় একটা রাত তারায়, হায় রে বাউলা গান শোনাইতাম তোমায় একটা রাত তারায়, বউ করিয়া লইতাম ঘরে রঞ্জুর মনে চাই, ওরে বউ করিয়া লইতাম ঘরে রঞ্জুর মনে চাই, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়। বাহ বাহ বাহ, চমৎকার, অনেক সুন্দর গান করেছেন। আমরা আপনার যে এতগুলা প্রতিভা, আপনাকে যে কিভাবে বলি, আপনি তো নিজে এতগুলা গুণের অধিকারী। আপনি যেহেতু গীতও জানেন, আপনার কাছ থেকে আমরা গীত শুনবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি, আঞ্চলিক গীতও বলে এবং গানও বলে, সেটা আমি মঞ্চে বলি আর কি। আমার খুব পপুলার 3টা গীত আছে। আচ্ছা, গীতটা মূলত কি? গীত হচ্ছে বিয়ে বাড়িতে মাছাসিরা গলায় গলা মিলায়, হাতে হাত রেখে, মানে বিয়ের একটা যে মজা আমেজ সেইটাকে ফুটায় তোলে, সেটা কালের মানে দিন দিন উঠে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকেও। আচ্ছা, এটা হচ্ছে একটা আঞ্চলিক গান। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি হচ্ছে আমাদেরকে সেই আঞ্চলিক গান যেটা আছে ওটা শোনান। আচ্ছা, পুরাতন একটা দিয়ে শুরু করি, তারপর আমার যে পপুলার গীত 3টা আমি বলবো এখন, এক লাইন 2 লাইন করে। জি জি জি। বালার কাহায়াসে দরদি কাহাই বাটিবে হালদি, হলদি বাটোরে আয়ো বরাতি, সঙ্গে সাজে আদেও সালন বাতি, মেহেন্দি মাখোরে আয়ো বরাতি, সঙ্গে সাজে আদেও সালন বাতি,
বালার কাহাই আছে দরদি, কাহাই বাটিবে হলদি, মানে হলদি বাটে না তখন এই গীত। আরেকটা আছে পুরাতন গীত, শান বান্দার ঘাটে যায়া ঝরি পরে অয়া, আসারে ভাঙিল কাঙ্কের কলসি, সৌরি পুসারি করে ওগো দয়ার বৌমা, কেমনে ভাঙিল কাঙ্কের কলসি, সৌরিক বোঝামো আমি গুয়া পিসি দিয়া, শ্বশুরক বোঝামো আমি কি দিয়া। ধরেন একটা বউ যখন শ্বশুর বাড়িতে যায়, যাওয়ার পর কাজ কাম করে তো করতে, মানে এগুলো হচ্ছে আঞ্চলিক কথার থেকে উঠে আসা এগুলো গীত আর কি। যদি আমার ছোট মাথায় আসলে এগুলো বিশ্লেষণ করা সম্ভব না, আপনি কোনো বই পুস্তকে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাকে আমার পপুলার হচ্ছে 3টা গীত যেগুলো মানুষ শোনার জন্য নিয়ে যায়। আচ্ছা, আপনার নিজস্ব এটা? না, এগুলো নিজস্ব না। আপনার কি এটা রেকর্ডিং করা আছে নাকি আপনি এটা কিভাবে প্রচার করেন? এটা আমি হচ্ছে আমার ইউটিউবে আছে সারা, এর আগে অনেকজন গাইছে, বিয়ে বাড়িতে গাইছে, মা চাচিরা গাইছে, সেখান থেকে শুনে শুনে আমরা গাওয়ার চেষ্টা করছি এবং অনেক শিল্পী এগুলো আবার মঞ্চেও বলে। কিন্তু আমারগুলো এমন পরিমাণ ভাইরাল হয়েছে, এত মানে যেখানে প্রোগ্রাম হয় এখন মানুষ গীত শোনার জন্যও নিয়ে যায় অনেক। ওই যে ভাগিনা গেছে গাই বান্ধা, কিনিয়ায় আনছে কলার কান্দা, এটা অনেক পপুলার। তারপর হচ্ছে খাটো চেংড়ির নাটক বেশি, লম্বা চেংড়ি আবার ঝগড়ি, তিস্তা নদীর চিকনবালা, কালা গাছের ধলা বাইকন, এগুলো অনেক পপুলার উত্তরবঙ্গে আমার এই যে আমি যেগুলো বলি। আপনি তাহলে হচ্ছে যখন স্টেজে যান তখন আপনি গীত করেন, পাশাপাশি হচ্ছে গান করি, স্যারের মতো অভিনয় করেন, অনুকরণ উপস্থাপনা করেন, গান করেন। আপনি কি ফোক সংও করেন? আমার আমার মিউজিক ভিডিও 4টা করছি। আচ্ছা, আপনার নিজস্ব লেখা না? না, নিজস্ব লেখা না, রাসেল মল্লিক ভাইয়ের লেখা, কিন্তু আমার গাওয়া। আচ্ছা, আমরা একটা পপুলার জনপ্রিয় ফোক সং শুনবো আমার নিজের। হ্যাঁ, আপনার হতে পারে বা আপনি পারেন, আপনার সবথেকে পছন্দের একটা গান শোনাবেন। আমার সবচেয়ে পছন্দের একটা গান, আমারটা 2 লাইন বলি তারপর একটা বলি। আমার সুপরানের পাখি কারাস মানে ওরো, এখন আমি চাইয়া দেখি, শূন্য খাসা পয়রা রইল দিয়া গেলা ফাঁকি, শূন্য খাসা পয়রা রইল দিয়া গেলা ফাঁকি, সুপরানের পাখি কারাস মানে ওরো, এখন আমি চাইয়া দেখি, ফিরে আর পাবো না তারে, তবু মনে আশা, যার হারাই তো সেই তো জানে নিদারুণ দুর্দশা, তার লাগিয়া এখন যেন মরণ আমার বাকি, তার লাগিয়া এখন যেন মরণ আমার বাকি, সুপরানের পাখি কারাস মানে ওরো, এখন আমি চাইয়া দেখি। এটা হচ্ছে আমার গাওয়া গান, প্রথম গান। দারুণ, অনেক সুন্দর হয়েছে। এটা আপনার গাওয়া গান? জি। আর আপনার সবথেকে পছন্দেরও কি এটা? যেহেতু নিজের গাওয়া গান, নিজের পছন্দের গান, অবশ্যই। আর অনেক পছন্দের গান আছে, হয়তো এই মুহূর্তে মাথায় আসতেছে না। আপনি তো হচ্ছে আপনার অনেক ভক্ত আছে, আপনার হচ্ছে কোন এইজের বা কি ধরনের ভক্ত বেশি? ছোট ভক্ত বেশি নাকি বড় ভক্ত বেশি? এইটা আসলে বললে হয়তো অনেকেই ট্রোল করতেও পারে যে আসলে আপনার কোন ভক্ত বলতে কোনো শব্দ নেই, আমার সব ভালোবাসার মানুষ। আর আমি দেখছি যে ছোট ছোট বাচ্চারাও আমার ভিডিও দেখে, হয়তো বাবার ফোনে, হয়তো মার ফোনে। আর আমার অনেক শিক্ষক আছেন যারা বড় বড় ইউনিভার্সিটিতে ক্লাস নেন, তারাও আমার ভিডিও দেখে, আমাকে ফোন করে অভিনন্দন জানায়, বলে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবং যারা কখনো টাচ ফোন ছুঁয়ে দেখেনি তারা পর্যন্ত আমার ভিডিও দেখে। কেউ টিভিতে, চায়ের দোকানে এখন ওই যে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে যে ডিশ দেখা যায়, সেখানে আমার কেউ হয়তো বিয়ের গান শোনে, কেউ অভিনয় দেখে, কেউ হয়তো হানিফ সঙ্গে স্যারের মতো কথা বলছে সেটাও দেখে। মানে আমি বিশ্বাস করি যে যেমন মেয়ে মানুষরা কিন্তু আমার দখলে, মহিলা মানুষরা, কারণ যে কোনো বিয়ে বাড়িতে আমার গান বাজবেই, গীত বাজবেই,
তাহলে আপনার দর্শক সারির মধ্যে মহিলা অনেক মানুষ রয়েছে। মহিলা আছে এবং আমার হচ্ছে শিক্ষক মানুষরা বেশি, ভালো ভালো জায়গায় জব করে, ভালো ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। কারণ এই হানিফ সঙ্গে স্যারের মতো কথা বলার পর এমন একটা জায়গায় গেছি যে প্রতিটা সেক্টরের মানুষ আমার ভিডিও দেখে। কেউ হয়তো উপস্থাপনা পছন্দ করে, কেউ যে আঞ্চলিক বিয়ের গীত বলি সেটা পছন্দ করে, কেউ আবার মাঝে মধ্যে অভিনয় করি সেটা পছন্দ করে, আবার আমি আঞ্চলিক ভাষায় আবার ভিডিও বানাই আমার প্রোফাইল থেকে, সেটাও মানুষ পছন্দ করে। ওই জন্য মনে হয় না যে আমি কাউকে বলবো না যে এই মানুষগুলো আমার ভিডিও দেখে না। আচ্ছা, কারণ আমি যেখানে যাই সেখানে সাড়া পাই। অনেক মাঝে মধ্যে ফোন আসে, মাঝে মধ্যে বিভিন্ন সংগঠনের ভালো ভালো প্রোগ্রাম আমাকে আমি ইনভাইটেশন করে। মানে এই জায়গা থেকে মনে হয় না যে আমি কাউকে সরাই দিব যে আমার ভিডিও এই লেভেলের মানুষ দেখে না। আমি মনে করি আমার ভিডিও সবাই দেখে। আচ্ছা, ভক্তের সাথে ঘটে যাওয়া আপনার সাথে কোনো মেমোরেবল ঘটনা আছে, বা দেখা যাচ্ছে অপ্রত্যাশিত কোনো ঘটনা, ভক্তের কোনো উপহার দিয়েছে আপনাকে, বা ভক্তের সাথে দেখা হওয়ার পরে ঘটেছে এরকম কোনো কিছু? না, এরকম তো ভাই, আমি এই প্রশ্নটা করলেন আমি বুঝতে ভুল করছি। এই ভক্তরা তো আমাকেই আমার জীবনটা সুন্দর একটা জীবন উপহার দিছে। ভক্ত বলতে কিছু নেই, সব ভালোবাসার মানুষ। ভক্ত বলতে কিছু নেই, আমাদের ভক্ত হবেন না। আপনি আমার মতো আমার ভক্ত হয়ে আমি কি করি না করি এগুলো শিখে লাভ নেই। আপনি কি জানেন, আপনি কি করতে পারেন ফেসবুকে, আপনার ভালো লাগা কি সেটা করবেন, নিজেকেই নিজের ভক্ত মনে করে কাজ করবেন। নেক্সট পরিকল্পনা কি আপনার জীবন নিয়ে, আপনার পরিবার নিয়ে, সব কিছু নিয়ে? আমি যতদিন এই প্ল্যাটফর্মে থাকবো সেম ভিডিওগুলোই কাজ করব, এবং পাশাপাশি আমি মিউজিক ভিডিও শুরু করছি। 4টা 5টা মিউজিক ভিডিও হয়েছে আমার। তো এইটা হচ্ছে 2 মাস 4 মাস পর পর একটা করে মিউজিক ভিডিও করার চেষ্টা করব। আর আমাদের একটা, আপনি কিন্তু দেখছেন হয়তো যে এখন কন্টেন্ট ক্রিয়েটররা রিলসের মুখী হয়েছে সবাই 15 সেকেন্ড 20 সেকেন্ড করে ভিডিও আপলোড করলেই কন্টেন্ট ক্রিয়েটর আমরা নিজেদেরকে দাবি করি। দেন আমি এক সময় যখন ভিডিও করতাম, একটা ভিডিও শ্যুট করতে 2 দিন লাগতো, এডিট করতে 3-4 দিন লাগতো। আর আমরা কি করছি, অভাবে স্বভাব নষ্ট, যখন দেখি যে রিলসে বেশি ইনকাম, হ্যাঁ তখন আমরা রিলস মুখী হয়েছি। কিন্তু 15 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলে একটা ভিডিও হয়ে গেল। আমি সেই জায়গা থেকে বের হয়ে আসতেছি আস্তে আস্তে। আচ্ছা, আপনি হচ্ছে যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আছেন, আপনি এই বর্তমান সময়ের সব কিছু বুঝে 3টা সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য টিপস দেন, যেটা ফলো করলে তারা হচ্ছে আপনি যেসব সমস্যা ফেস করেছেন বা তারা করবেন ইন ফিউচার। আচ্ছা, যদি আপনি দীর্ঘমেয়াদী কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে মানুষের ভালোবাসা অর্জন করতে চান, তাহলে আপনাকে কাউকে ফলো করা যাবে না। আপনার ভিতরে যে প্রতিভা আছে, ফলো কাকে করেন জানেন? ফলো আপনি কাকে করবেন? যে মানুষটা দেশকে কিছু দিচ্ছে, যে মানুষটার ভিডিওর মধ্যে 3 মিনিটের ভিডিওর মধ্যে আপনার 20 সেকেন্ড বা 10 সেকেন্ড 5 সেকেন্ড বোঝার আছে, আপনি তাকে ফলো করেন। আমি মেলা কন্টেন্ট ক্রিয়েটর দেখছি, মানুষের এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে কেমন জানেন, মানুষের ভিডিও স্ক্রিনে তুলে ভিডিও বানায় ভিউজ বাড়ানোর জন্য। এটা আপনি আজীবন করবেন না। ওই ফেসবুকের ভিতরেই মানুষ চিনবে, ফেসবুকের বাইরে আপনাকে কেউ চিনবে না। এটা করে কোনো লাভ আছে? এটা কোনো প্রতিভার মধ্যে পড়ে? দেখেন স্ক্রিনের মধ্যে, দেখেন ভাই কি করে করতেছে, হয়ে গেল। এটা কোনো কথা? এটা কোনো ভিডিও হলো? আমরা অনেক টিকটকার দেখতে পাই। আর একটা কথা বলি, আপনার মাধ্যমে বলতে চাই, নিউজ 24 এর মাধ্যমে বলতে চাই যে ভাইরাল টপিকস নিয়ে কথা খুব কম বলবেন। ধরেন একজন ভাইরাল হয়েছে একটা বিষয় নিয়ে, ওই কথায় সারাটা দিন 10টা ভিডিও আপলোড করবেন, কি লাভ? ওনাকে তো মানুষ চিনলো, আপনাকে তো মানুষ চিনলো না। আপনি এটা করেন না ভাই। একজন মানুষের প্রতিভা আছে, সে ভাইরাল হয়েছে, কষ্ট করে ভাইরাল হয়েছে, তার কাছে আপনি জায়গায় সৌজন্য সাক্ষাৎ করতে পারেন, তার অনুভূতি আপনি জানতে পারেন। এমন তো না সে কখন খাইলো না খাইলো, কি হলো না হলো, পরের দিন কি হলো না হলো, সারা রেগুলার ভিডিও ছাড়বেন, এটা কি কন্টেন্ট ক্রিয়েশন বলে? আর এখন হচ্ছে আমরাও আসলে যতটুকু মুখে বলি অতটুকু বাস্তবায়ন করতে পারি না, নিজেও করতে পারি না। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েশন মিটাও হয়, মিলন মেলা। সেখানে আপনি যাবেন, কোনো কিছু নাই, 3-4 জন মঞ্চে নাচানাচি করবে, দেন আমরাও সেই প্রোগ্রামে কিন্তু যাই, টাকার বিনিময়ে হোক বা হচ্ছে নাম কামানোর জন্য হোক, মাঝে মধ্যে কিন্তু আমরাও যাই। কিন্তু আমি যে কটা প্রোগ্রামে গেছি, লাস্ট হচ্ছে 2টা প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি, যাই নাই। অনেক বড় ভাইরা আমাকে বলছে যে আসলে এগুলো যাওয়া আর ওইভাবে যাওয়া ঠিক না। কিন্তু আমি যে প্রোগ্রামেই গেছি, গিয়ে বলছি যে এখন কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে সাংবাদিক,
হুম। কোনো একটা বলো, যেটা আপনারা বলে এখন মানুষ বলে সেলিব্রিটি, আমরা কোথাও গেলে আমাদের মনে হয় সাংবাদিকের মতো ক্যামেরা ধরে, আমরা কি বলবো ওটা ওনারা ভিডিও করে ছাড়বে। আরে ভাই, আমার ভিডিও ছাড়িয়ে ভিউ হলো না, আপনি আমাকে নিয়ে ভিডিও বানাবেন, আপনি আমাকে নিয়ে ভিডিও বানাবেন, আপনার ভিডিওতে ভিউজ হয় 5,000, আমাকে নিয়ে ভিডিও বানালে হবে হয়তো 20,000, পরের দিন আপনি কি করবেন? এইটা করে কোনো লাভ আছে? আমি এটাই বলি যে আপনারা এইরকম 10টা আরও কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ মিলন মেলা করলেও কোনো কাজ হবে না, যদি আপনার ভিতরে প্রতিভা না থাকে, যদি আপনি ভালো কিছু দর্শককে দেখাতে না পারেন। খুব সুন্দর বলেছেন। যদি আমরা এখন হচ্ছে শেষের দিকে চলে এসেছি, আপনি যদি কখনো সুযোগ পান বা আপনার যদি কোনো কিছু বলার থাকে, আপনার সব থেকে অনুপ্রেরণার জায়গা হানিফ সংকেত স্যারকে বলার, সরাসরি যদি কিছু বলতে চান তাহলে আপনি এখন বলতে পারেন। ধরেন উনি আপনার সামনে আছে, আপনি তাকে একটা বার্তা দিতে চান, যেটা দেখা হলে দিতে, আচ্ছা, হয়তো এই ভিডিও তার কাছে পর্যন্ত পৌঁছাবে, আমরা আশা করছি। স্যারকে শুধু একটা কথাই বলবো যে স্যার, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, শুধু আমিই না, আমার পরিবারও। কিভাবে যদি জিজ্ঞেস করেন? দেখেন, আমার মতো একটা ছেলে ক্লাস 6 থেকে পড়াশোনা করার পর আর বই উল্টে দেখানো সম্ভব হয়নি। সেই ছেলেটাকে আজকে সারা বাংলাদেশের মানুষ চেনে যে হানিফ সংকেতের ডুপ্লিকেট, দ্বিতীয় হানিফ সংকেত। হ্যাঁ, তো আমি কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলি মানুষকে, দেখেন, হানিফ সংকেত স্যার একজনই বাংলাদেশে জন্মাইছে, ওনার বিকল্প, ওনার ডুপ্লিকেট নকল হানিফ সংকেত সম্ভব না, উনি একজনেই, উনি একজন কিংবদন্তি মানুষ, ওনার মতো হওয়া সম্ভব না। স্যারকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জায়গার থেকে স্যারকে অনুকরণ করি, শুধু এতটুকুই। দর্শক মণ্ডলী, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই মুহূর্তে আছে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিউজ 24-এর স্টুডিও থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিও, ভালোবাসা যদি হয় মিশে ভরসা, তাই নিয়ে থাকা হবে শুধু নিরাশা। কেউ নিরাশ হবেন না। আমি রঞ্জু এবং ভাই আমি জুবাইর নাম অনন্ত। জুবাইর এবং আমার মধ্যে যা ঘটবে সব কিছু জানাবো আপনাদের মাঝে। যে আপনার পছন্দের নায়ক কে? আমি আরফান নিশুর অনেক নাটক দেখতাম। আচ্ছা, শুধু তারই আপনি ভক্ত? ভক্ত বলে ঠিক হবে, ভালো লাগে, অভিনয় দেখি। আচ্ছা, আর নায়িকা? নায়িকা মেহজাবিন। মেহজাবিন, ঠিক আছে। ধরেন আপনি মেহজাবিন চৌধুরীর সাথে কখনো অভিনয়ের সুযোগ পেলেন, কিন্তু আপনাকে অভিনয় করতে হবে যার জন্য আপনি পরিচিত, স্যারের আদলে আপনি উপস্থাপন যেভাবে করেন। তো আপনি দেখা যাচ্ছে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে যেভাবে কথা বলেন আর আপনি যে উপস্থাপনার টোনে কথা বলেন, এই নিয়ে যে কোনো একটা ডায়লগ ডেলিভারি দেবেন আপনার পছন্দের। বা মেহজাবিন চৌধুরীকে প্রপোজ করার সুযোগ পেয়েছেন নাটকের মঞ্চে, আপনি তাকে আপনার মনের কিছু কথা বলবেন, আপনি আপনার আদলে বলবেন। আচ্ছা, দর্শক মণ্ডলী, যাক কোনোদিন দেখেননি সে বড় সুন্দরী, যার হাতের আন্দোলন খাননি সে বড় রাঁধুনি। তবে সকল জগৎ পেরিয়ে এই মুহূর্তে আছে এমন একজন মানুষের সঙ্গে, যিনি নাটককে উচ্চতায় নিয়ে গেছেন, এমন একজন অভিনেত্রী এবং আমার পছন্দের একজন মানুষ, মেহজাবিন। কেমন আছেন? দেখা যাচ্ছে আপনার যত মেয়ে ভক্ত আছে ওরা আপনাকে এখন স্ক্রিনে নায়কের রূপে দেখছে। কারণ সে মানুষটা আপনি যাদেরকে চেয়েছেন কিন্তু পাননি, তাদের উদ্দেশ্য করে এমন একটা ডায়লগ ডেলিভারি করেন, আপনার যেটা মনে আসে। আমি তো আসলে এরকম রোমান্টিক কখনো প্রেমিক ছিলাম না। যদি রোমান্টিক প্রেমিকই হতাম তাহলে হয়তো কেউ ছেড়েও যেত না। রাগ করেন না সোনার ময়না, মনত না নেন গোসা হলে ফোসা পড়ে, তাতে আবার ঘাও ধরে। দেখো তো বাহে মুই করিম গান, মোর কিসের অন্যদিকে টান, ধরেন তো সকলে মোর সাথে গানটা ধরেন। মানে এইটার কথা হচ্ছে আমি কোথা থেকে পাইছি জানেন? আমি এক সময় ওই যে পালা গান করতাম। আচ্ছা, যে বন্দনার কথা, আরে প্রথমে বন্দনা করি আল্লাহ জির নাম, আরে তিনি বিনে সাপায়, মানে এই মনে নাই, অনেক নাই বুঝতো। আরে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিগন্তে ভাই, আরে গুরুর পদতলে সালামও জানাই। আরে সামনে যত বসে আছেন শ্রোতা বন্ধুগণ, আরে ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করিবেন। আরে আসল কথাই এখন আসি পুতুল নাচের কথা, আরে যারে মধ্যে ফুটে উঠবে গ্রামের সরলতা। তোমরা শোনো মনো দিয়া, পুতুল নাচের কথায় আমি যাব বলিয়া, তোমরা শোনো মনো দিয়া। মানে একসময় পালা গানও করতাম আমি ভাই। চমৎকার। আচ্ছা, আপনি কি মিমিক্রি করেন? না,
আপনার এই পছন্দের তো একজনকে তো অনুকরণ করেন, কিন্তু থাকে না বাংলাদেশের কিছু নায়কের বা যারা ভিলেন চরিত্রে থাকে তাদের ডায়লগ হচ্ছে অনুকরণ করা যায়, এরকম কোনো কিছু পারেন? রঞ্জু ভাই, দেখতে দেখতে শেষ সময়ে চলে আসলাম। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং নিউজ 24কে কৃতজ্ঞতা জানাই যে আমার মধ্যে একজন মানুষকে উঠাই নিয়ে এসে তাদের এত বড় একটা স্টুডিওতে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমার জীবন সম্পর্কে মানুষকে জানানোর সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ। দর্শক, রঞ্জু ভাইয়ের গল্প ছিল আসলে অনেক অনুপ্রেরণাদায়ক। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা। দর্শক মণ্ডলী, এমন প্রোগ্রাম কিংবা আয়োজনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ 24-এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।